আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যাদের পাইলস আছে, পাইলস বা হেমোরয়েডস আছে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই ভিডিও থেকে কিছু দিক নির্দেশনা পাবেন, কিছু বেসিক ধারণা পাবেন। এই জন্য ভিডিওটি মন দিয়ে দেখার অনুরোধ করে শুরু করছি আজকের আলোচনা। সাধারণত পাইলসের সংজ্ঞা এরকম একজ্যাক্ট কোনো সংজ্ঞা নাই। পাইলস বলতে আমরা বুঝি যে পাইলস হচ্ছে পায়ুপথের বা মলদ্বারের একটা রোগ। পাইলস হচ্ছে একটা মলদ্বারের রোগ, যেখানে রক্তনালীর স্ফীতি ঘটে এবং ছোট একটা ফুলে যায়, ব্যথা হয়, রক্ত পড়ে, এই জাতীয় আমরা বুঝি আর কি। সাধারণত পাইলসের রোগীরা যে সকল কমপ্লেইন আমাদের কাছে নিয়ে আসেন, যে ডক্টর আমরা পায়খানা করতে গেলে দেখা যায় যে আমার ব্লাড আসে, ব্যথা হয়, পায়খানা রাস্তায় চুলকায়, এ জাতীয় কমপ্লেইন নিয়ে রোগীরা আসে। রিস্ক ফ্যাক্টরটা আগে বলি যে পাইলস কাদের কাদের বা কী কারণে হতে পারে, কাদের হতে পারে, বা পাইলসের রিস্ক ফ্যাক্টরটা কী। রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রধানত আছে বংশগত একটা কারণ। অনেকের মা বাবার যদি পাইলসের সমস্যা থাকে, দেখা যায় তার সন্তানদের মধ্যে এটা হতে দেখা যায়। বংশগত কারণটা ফেলে দেওয়ার মতো না। এরপরে আছে গর্ভবতী অবস্থায় মায়েরা সাময়িক সময়ের জন্য পাইলসে আক্রান্ত হন, এটাও তেমন কোনো সমস্যা না। লাইফস্টাইলটা একটা বড় ফ্যাক্টর আমাদের জীবনে। যারা বসে বসে কাজ করে, অনেকক্ষণ বসে কাজ করে, তাদের পাইলস হওয়ার প্রবণতা বেশি থাকে। আর যারা মোটা, স্বাস্থ্য ভালো, যাদের ফ্যাট আছে, তাদের জন্য পাইলস হওয়ার একটা রিস্ক থেকে যায়, একটা ঝুঁকি থেকে যায়। খাবারের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যারা আঁশ জাতীয় খাবার খায় না বা ফাইবার জাতীয় খাবার খান না আপনারা, তাদের পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। যারা পানি কম খান, যারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং স্পাইসি খাবারগুলো বেশি খান, তাদের পাইলস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারাও পাইলসের একটা রিস্ক ফ্যাক্টর বলা যায়। পায়খানা রিলেটেড কিছু বিষয় আছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে। সেটা হচ্ছে কারো কারো দেখা যায় যে কনস্টিপেশন আছে অনেক দিন, অথবা পাতলা পায়খানা আছে অনেক দিন কারো কারো। তো কনস্টিপেশন হলেও পাইলসের সমস্যা হতে পারে, পাতলা পায়খানাও যদি অনেক দিন হয় পাইলসের সমস্যা হতে পারে। সাথে অনেকক্ষণ পায়খানায়, অনেকক্ষণ যদি বাথরুমে গিয়ে বসে থাকলেও পাইলসের সমস্যার একটা ঝুঁকি থেকে যায়। কুদ দিয়ে পায়খানা করাটাও এটাও একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া আরও কিছু রোগ আছে যে রোগের কারণে এটা হতে পারে। অনবরত ক্রনিক কাশি, যদি দীর্ঘদিন সে কাশতে থাকে কোনো পেশেন্ট, তার এই পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। আরও কিছু জটিল রোগের সাথে পাইলসের সম্পর্ক আছে, যেমন যদি কোলন ক্যান্সার, তারপরে লিভার সিরোসিস, এগুলোর সাথে পাইলসের কিছু সম্পর্ক আছে। প্রস্রাবের সমস্যাও যদি দীর্ঘদিন থাকে, তাহলে তাদের এই পাইলসের সমস্যাটা হতে পারে। তা আমরা রিস্ক ফ্যাক্টরটা জানলাম কাদের এই পাইলসের সমস্যা হতে পারে। আর পাইলসের রোগীরা কী কী সিমটম নিয়ে আসে তাও আমি প্রথম বলে দিয়েছি, আবার একটু বলি। ডক্টর আমার রক্ত পড়ে পায়খানার সাথে, দেখা যায় পায়খানা করা শেষ, দু এক ফোঁটা তাজা রক্ত পড়লো, অথবা আমার পায়খানার রাস্তা চুলকায়, একটা ছোট গোটার মতো বলির মতো বের হয়েছে, এগুলো নিয়ে অনেক সময় কমপ্লেন করে। আমরা এখন আসবো যে আমরা কিভাবে ভালো থাকতে পারি। আমরা এগুলো এত বিস্তারিত আলোচনা না করি, আমরা একটু এই আলোচনাটা করি যে আমরা কিভাবে পাইলসের রোগীরা কিভাবে ভালো থাকতে পারবে, কি খেলে, কিভাবে চললে, তার লাইফস্টাইল কিভাবে চালাইলে তারা ভালো থাকতে পারবে। সে তার যদি জটিল অবস্থা হয়ে যায় তাহলে কার কাছে যাবে, কোন ডক্টরের কাছে যাবে, এটাও আমাদের জানা জরুরি। কারণ পাইলসের চিকিৎসার ক্ষেত্রে হাতুড়েদের এত বেশি হাতুড়েরা এই চিকিৎসাটা করে, এত বেশি হাতুড়েরা এই প্রবলেমগুলো করে, যাতে খুব সমস্যা হয়। আমরা কিভাবে পাইলস রোগীরা ভালো থাকতে পারি, পাইলস রোগীরা কিভাবে চললে, কিভাবে নিয়ম মানলে তারা ভালো থাকবে, সে বিষয় নিয়ে একটু ধারণা দিই আপনাদের। পাইলস রোগীদের জন্য প্রথম কথা হচ্ছে তার খাবার। আমার কাছে কোনো পেশেন্ট আসলে আমি তো যে খাবারে ফাইবার নাই, এই খাবারটা একদম অ্যাভয়েড করতে বলি। যেমন তারপরে যে মাংসগুলো আছে, গরুর মাংস, সব ধরনের মাংসই নিষেধ করে দেই, হয়তো বা দুধটা তাকে খেতে বলি। এছাড়া বাকি সমস্ত মাংসটাই নিষেধ করে দিই, খেতে বলি না যে আপনি চিকিৎসা যতদিন করেন ততদিন এগুলো খাবেন না। তো দেখা গেছে এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বেটার রেজাল্ট পাওয়া যায় যদি আপনি টোটাল সকল মাংস বাদ দেন, সকল গোস্ত বাদ দিয়ে দেন। সাথে মাছ যদি খেতে ইচ্ছা করে, সামুদ্রিক ছোট যে মাছগুলো আছে, অল্প কিছু মাছ খান। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সবজির প্রতি। আপনার প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, সালাদ খেতে হবে। আর দুইটা খাবারের প্রতি আমি খুব বলি। এক নম্বর হচ্ছে পেঁপে। আমি পাইলসের সকল রোগীদেরকে বলি যে পেঁপে আপনার পায়খানাকে নরম করে দেবে।
পেঁপে কনস্টিপেশন দূর করে, পেঁপে পাইলসের জন্য খুব ভালো কাজ করে। আপনি ভাজি খান, ভর্তা খান, আপনি কাঁচা খান, সালাদ খান, রান্না করে খান, পাকা খান, যেভাবে আপনার ইচ্ছা আপনি পেঁপে খাবেন এবং প্রচুর পরিমাণে পেঁপেটা রাখবেন আপনার খাবারের সাথে। ইচ্ছা করলে সালাতের মতো কাঁচা কাঁচাও আপনি পেঁপেটা খেতে পারেন। আর একটা জিনিস খুব আমাদের কমন, আমরা জানি আমরা সাজনে খাই। এই সাজনে গাছের যে পাতা আছে, সাজনে পাতাটা রান্না করে সবজির মতো করে খাওয়া যায়, এতে কনস্টিপেশন দূর হয় এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সাথে আরেকটা পরামর্শ হচ্ছে সকলের জন্য, এটাকে বলা হয় হট সিজ বাথ। হট সিজ বাথটা আপনি বাথটাবেও করতে পারেন, যাদের বাসায় বাথটাব নাই তারা করতে পারেন যে একটা বড় গামলা নেবেন, গামলার ভিতরে কুসুম গরম পানি, যেন আপনি বসতে পারেন এত বড় গামলা নেবেন, অর্ধেক গামলা কুসুম গরম পানি দেবেন। ডাইরেক্ট কুসুম গরম পানির মধ্যেও আপনি বসে থাকতে পারেন, এটা একটা হাইড্রোথেরাপির একটা পার্ট। আপনারা বসে থাকতে পারেন, অথবা হালকা লবণ দিয়েও দিতে পারেন, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যায় বাজারে, বিভিন্ন দোকানে পটাশ নামে চেনে, যেখানে পানির ভিতর দিলে বেগুনি কালার হয়ে যায়। এই পটাশ, হালকা একটু পটাশ দিয়ে আপনারা বসে থাকতে পারেন। এরকম প্রতিদিন 2-3 বার করলে 10-15 মিনিট করে খুব ভালো একটা আরাম পাওয়া যায়, ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। পাইলস রোগীদের আরেকটু বলি, সেটা হচ্ছে যে পাইলসকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, 2টা ক্যাটাগরির মধ্যে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইন্টারনাল, এক্সটার্নাল, আর একটা হলো মাঝামাঝি অবস্থা। একটা ভিতরে থাকে, একটা বাইরে থাকে, আর একটা ভিতরে বাইরে মাঝামাঝি একটা অবস্থান থাকে। এছাড়াও গ্রেড হিসাবে আমরা 4টা গ্রেডে ভাগ করতে পারি, বা ডিগ্রি হিসাবে ভাগ করতে পারি। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। এগুলো ডাক্তারদের কাজ, আপনাদের না, তবু আমরা বলে রাখলাম। অনেক সময় ডক্টর বলে যে আপনার তো এখন থার্ড ডিগ্রিতে চলে আসছে, অপারেশন লাগবে, বা ফোর্থ ডিগ্রিতে চলে আসছে, অপারেশন ছাড়া আপনি ভালো হবেন না। জাস্ট এটার জন্য আমার এই কথাগুলো বলা। আর যারা বসে কাজ করেন, যারা অনেকক্ষণ বসে থাকতে হয়, অবশ্যই আপনারা অফিসে অনেকক্ষণ বসে থাকেন, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, এই 8 ঘন্টা অনেকের জব করতে হয়। মাঝে মাঝে আপনি 1 ঘন্টা পর পর উঠে 5 মিনিট পায়চারি করবেন, 10 মিনিট পায়চারি করবেন, বা আধা ঘন্টা পর পর একটু উঠে হাঁটাহাঁটি করবেন। এই কাজটা করলে আপনার অনেক হেল্প হবে। খাবারের মধ্যে অবশ্যই 8 জাতীয় খাবার রাখতেই হবে, এছাড়া কোনো বিকল্প কিছু নেই। প্রচুর পরিমাণে পানি খেতে হবে আপনার। আর বাথরুমে কোদ দিয়ে বসে থাকা যাবে, কোদ দেওয়া যাবে না, কোদ দিয়ে বাথরুম করা যাবে না, অনেকক্ষণ বসে থাকা যাবে না। এই কাজগুলো করতে হবে। আর আপনার এক্সারসাইজটা খুব ভালো একটা জিনিস, এক্সারসাইজটা করবেন মাঝে মাঝে। পালসের রোগীদের জন্য বলি, মাঝে মাঝে একটু জগিংটা আপনারা চালাবেন, এক্সারসাইজটা করবেন, যদি ব্যথা না থাকে, অন্য কোনো সমস্যা না থাকে, ইচিং না থাকে, এরকম কোনো না থাকে। তো এখন আসি আমি চিকিৎসার ক্ষেত্রে। অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে আসলে পালসের প্রায় 3-4 রকমের চিকিৎসা এখন চালু আছে। একটা আছে হচ্ছে যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা করা হয়। যন্ত্রপাতি দিয়ে চিকিৎসাটা বলতে কি, যন্ত্রপাতি এবং সার্জারিটা আমি এক করছি না। যন্ত্রপাতি দিয়ে চিকিৎসাটা, এর ভিতরে সবচেয়ে কমন চিকিৎসা হচ্ছে রাবার ব্যান্ড লাইগেশন। এটা একটা কমন, একটা রাবারের ব্যান্ড দিয়ে দেখা যায় প্যালসে আটকে দেওয়া হয়, যে কিছুদিন পর এই মানে টুকরাটা পড়ে যায়, এরকম একটা চিকিৎসা আছে। আর একটা আছে হচ্ছে ইনজেকশনের একটা চিকিৎসা। মাথায় রাখবেন, ইনজেকশন শব্দটা মনে রাখবেন, ইনজেকশন নিয়ে পরে একটা কথা বলবো। ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা আছে। আর একটা আছে সরাসরি সার্জারি একটা আছে। আর একটা আছে আপনার মেডিসিন দ্বারা একটা চিকিৎসা করা হয়, যে ওষুধের মাধ্যমে, অ্যালোপ্যাথিক, যেটা এটা গ্রেড অনুযায়ী ডক্টর দেখার পরে, বিশেষজ্ঞ যারা আছে দেখার পরে আপনাকে বলবে যে আপনি হ্যাঁ ওষুধে ভালো হবেন কি অপারেশন লাগবে। এটা হলো অ্যালোপ্যাথিক যে চিকিৎসা। আর এখানে নতুন নতুন আধুনিক কিছু চিকিৎসা আছে, এটা অপারেশন ছাড়া, এটাকে লঙ্গো অপারেশন, লঙ্গো সার্জারি বলা হয়। শব্দটা লঙ্গো, এ টাইপের একটা চিকিৎসা আছে, যেখানেও অপারেশন ছাড়া প্রায় 80% পালসের রোগীটা ভালো থাকতে পারে। এখন ইনজেকশনের কথা মনে রাখতে বলছিলাম আপনাদের এই কারণে, যে আপনি যদি ইনজেকশন করেন, এই ইনজেকশন নিয়ে প্রতারণাটা বেশি হয়। প্রতারণা বেশি হয় এই কারণে যে রাস্তাঘাটে মোড়ে মোড়ে দেখবেন যে বিনা অপারেশনে পালসের চিকিৎসা, হাতুড়িদের দ্বারা পালস চিকিৎসা করার ফলে পালস রোগীদের অনেকগুলো সমস্যা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার অ্যাবসেস হতে পারে, আর ভয়ঙ্কর সমস্যা হচ্ছে তার ক্যান্সার হয়ে যেতে পারে। এরকম অনেক মানুষ আছে যারা ক্যান্সারে ভুগে, কষ্ট পেয়ে যারা মারা গেছে, এরকম অনেক আছে। আর এইখানে হোমিও চিকিৎসা আপনারা করতে পারেন। হোমিও চিকিৎসকদের কাছে খুব ভালো চিকিৎসা আছে, ডক্টরের কাছে যাবেন। হোমিও ওষুধের নাম আপাতত বলছি না, হোমিও চিকিৎসা খুব জটিল, রোগ অনুযায়ী হোমিও চিকিৎসা করে না, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করার জন্য ডক্টর আপনাকে চিকিৎসা করবে, যে ডক্টর ভালো লাগে তার কাছে যাবেন। ইউনানি আয়ুর্বেদের মধ্যে অনেক ভালো চিকিৎসা আছে। প্রথম একদম প্রাথমিক অবস্থায় ইউনানিতে কিছু মেডিসিন আছে, বাওয়াসির বাদি আর বাওয়াসির দম্বি বা বাওয়াসির খুনি বলা হয়, যাদের রক্ত যায় না, এদের জন্য এই মেডিসিনটা খুব, মেডিসিনগুলো প্রথম অবস্থায় প্রথম দিকে খুব ভালো কাজ করে। আর আয়ুর্বেদের মধ্যে বৃহৎ কাশি সাধু তেল, এটা লাগানো যায়। আর অভয়ারিস্ট একটা সিরাপ আছে, এটা প্রথম অবস্থায় ভালো কাজ করে। আয়ুর্বেদের মধ্যে
এবং ইউনানির মধ্যে এই চিকিৎসাগুলো আমি যে ওষুধ বললাম নিজে নিজে চিকিৎসা করবেন না, ডক্টর আপনাকে যদি প্রেসক্রাইব করে তাহলে আমি যার ধারণার জন্য বললাম। তার মানে আর জাস্ট বেসিক ধারণা দিলাম যে পালসের আসলে ভালো চিকিৎসা আছে সব প্যাথিতেই। কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনার এমন অবস্থা হয়ে যায় যে অপারেশন লাগবেই, কিছু করার নাই, তখন আপনি কি করবেন? অপারেশন যখন লাগবেই, কিছু করার থাকবে না, তখন অবশ্যই একজন জেনারেল সার্জনকে দেখাবেন না, একজন কলোরেক্টাল সার্জনকে দেখাবেন। পিজি হসপিটালে কলোরেক্টাল ডিপার্টমেন্ট নামে আলাদা ডিপার্টমেন্ট আছে যেখানে শুধুমাত্র বায়ুপথের রোগ নিয়ে কাজ করা হয়, এরা পালস বিষয়ে অভিজ্ঞ। এই কলোরেক্টাল সার্জনের দ্বারা আপনারা অপারেশন করবেন, আশা করা যায় এর ফলে আপনার আরোগ্যের হার শতভাগ। আপনি অনেকে বলে যে পালস অপারেশন করলে আবার সমস্যা হয়, হ্যাঁ, আবার ফিরে আসে অনেক ক্ষেত্রে যদি অপারেশন সঠিকভাবে না হয়, সঠিক চিকিৎসক না হয়। এই জন্য একজন কলোরেক্টাল সার্জনের দ্বারা অপারেশন করালে আপনারা দ্রুত আরোগ্য লাভ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ইসবগুলের ভুসি খেতে পারেন যদি কনস্টিপেশন থাকে, প্রতি রাতে 12 গ্রাম বা আপনি 2 চা চামচ করে 1 গ্লাস পানিতে ইসবগুলের ভুসি ভিজালেন, 15-20 মিনিট রেখে খাওয়ার সময়, ঘুমানোর সময় খেয়ে ফেললেন। এভাবে করলে আশা করা যায় আপনি বেটার থাকবেন, ভালো থাকবেন। আশা করি আপনি সচেতন হবেন, যাদের পালস আছে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন, সঠিক চিকিৎসকের কাছ থেকে, কোনো হাতুড়িদের কাছ থেকে নয়। অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখছেন। সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও, আমাদের পাশে থাকুন। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। আল্লাহ হাফেজ।